কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ফিরে এসেছি একটি নতুন টপিক নিয়ে, এবং আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। যে টপিকটা হলো স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো বরাবরই স্টুডেন্টদের ডিএনএ স্ট্রাকচারের প্রতি একটু কনফিউশন থেকে থাকে। তো আজকে আমরা প্রধানত ডিএনএ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব যে প্রতিটা বেসিক ক্লিয়ার করে দেওয়া তোমাদের। তো চলো জেনে নিই আজকে ডিএনএ স্ট্রাকচার ডিটেলসে। তো ডিএনএ হলো ইট ইজ এ পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিএনএ একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের পলিমার। পলিমার মানে কি? যদি একটা দেওয়াল কল্পনা করো, সেই দেওয়ালটা হলো এই তোমরা যদি একটা এরকম দেওয়াল কল্পনা করো, এই দেওয়ালটা হলো একটা পলিমার, এবং দেওয়ালটা যে ছোট ছোট ইট দিয়ে তৈরি, সেই ইটগুলো হলো মনোমার। তো তোমরা বুঝতেই পারছো যে এই ছোট ছোট ইটগুলো দিয়ে হচ্ছে দেওয়ালটা তৈরি। তার মানে মনোমার দিয়ে পলিমার তৈরি হয়। তার মানে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হলো মনোমার, এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অনেকগুলো মিলে একটা পলিমার তৈরি করবে, যেটা হলো ডিএনএ। বুঝতে পেরেছো? তো ডিএনএ ইজ আওয়ার জেনেটিক মেটেরিয়াল। তো ডিএনএ হলো আমাদের জেনেটিক মেটেরিয়াল। সুইস ফিজিশিয়ান ফ্রেডরিক মাইস্চার discovered nucleic acid from the nuclei of WBC and named nuclei because he had isolated it from the nuclei of cells. তো সুইজারল্যান্ডে একজন ফিজিশিয়ান ছিল ফ্রেডরিক মাইস্চার। তো আমরা আগে ডিএনএ ইতিহাস সম্বন্ধে একটু জানছি, ঠিক আছে? তো সুইজারল্যান্ডের এক ফিজিশিয়ান ফ্রেডরিক মাইস্চার ডিসকভার করেন প্রথম নিউক্লিক অ্যাসিড। কোথা থেকে? হোয়াইট ব্লাড সেলের নিউক্লিয়াস থেকে। তিনি প্রথম এটা নিউক্লিয়াসে পান বলে এটার নাম দিয়েছিলেন নিউক্লিন। দ্য টার্ম নিউক্লিক অ্যাসিড ওয়াজ গিভেন বাই অল্টম্যান। তো এই নিউক্লিন ওয়ার্ডটাকেই অল্টম্যান বিজ্ঞানী নিউক্লিক অ্যাসিড নামে নামকরণ করেন। তো ডিএনএ প্রথম নামকরণ করেন জ্যাকারিস। এইটা খুব ইম্পর্টেন্ট। The term DNA was given by জ্যাকারিস। তো এটা জানলাম, কিন্তু ডিএনএ স্ট্রাকচারে 4 জন বিজ্ঞানী অবদান সবচেয়ে বড় পৃথিবীতে। প্রথম হলো রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। তিনি এক্স রে ক্রিস্টালোগ্রাফি নামক একটি এক্সপেরিমেন্ট করেন ডিএনএর উপরে, ডিএনএ স্ট্রাকচার জানার জন্য। তোমরা ফটো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কীরকম হয় ব্যাপারটা। তো ওইটাই হলো এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এবং তিনি হলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। তো মরিস উইলকিন্স অলসো পারফর্ম এক্স রে ক্রিস্টালোগ্রাফি। মানে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের মধ্যে মরিস উইলকিন্স এক্স রে ক্রিস্টালোগ্রাফি পারফর্ম করেন। এবং প্রধান অবদান হলো জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিকের। তিনি ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার পৃথিবীতে প্রথম দেন। মানে আমরা প্রথম জানতে পারি ডিএনএ দ্বিতন্ত্রী গঠন জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিকের মাধ্যমে। তো এই ডিএনএ আবিষ্কারের জন্য মরিস উইলকিন্স, জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক নোবেল পেয়েছিলেন, কিন্তু রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন পায়নি। কেন? অলমোস্ট 37 ইয়ার্সে তিনি ক্যান্সারে মারা যান। তো এটা খুব ইম্পর্টেন্ট যে এরা 3 জন পেয়েছে নোবেল, কিন্তু রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন কেন পাননি? তার আগেই তিনি মারা গেছিলেন। তো ডিএনএর কম্পোনেন্টস কি? ডিএনএ প্রধানত 3টে কম্পোনেন্ট আছে: পেন্টোজ সুগার, হেটেরোসাইক্লিক নাইট্রোজেনাস বেস, ফসফরিক অ্যাসিড H3PO4। তো আমরা জেনে নিই এইগুলো কি। সবার আগে আমরা পেন্টোজ সুগার সম্বন্ধে জেনে নিই। যে পেন্টোজ সুগার 2 ধরনের, রাইবোস আর ডিঅক্সিরাইবোস। তো রাইবোসটা কি চলো আগে জেনে নিই। তো রাইবোস জানার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট রিয়াকশান দেখাতে চাই। সেই রিয়াকশানটা ভালো করে দেখো। একটা অ্যালকোহলের সাথে যদি আমরা একটা অ্যালডিহাইডের রিয়াকশান করে, বা যে কোনো কার্বনিল গ্রুপ মানে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশান করে, তাহলে একটা ফরমেশন তৈরি হয়। এরকম এই ফরমেশনটার নাম হলো হেমি অ্যাসিটাইল ফরমেশন। তো তোমরা বুঝতে পেরেছো হেমি অ্যাসিটাইল ফরমেশন কাকে বলে। একটা অ্যালকোহলের সাথে একটা অ্যালডিহাইডের রিয়াকশনের ফলে একটা হেমি অ্যাসিটাইল ফরমেশন তৈরি হয়। তো তোমরা বুঝতেই পারলে হেমি অ্যাসিটাইল ফরমেশনটা এক্স্যাক্টলি কীরকম হয়। এখানে একটা আর প্রাইম গ্রুপ থাকবে, আর একটা আর গ্রুপ,
তো এবার দেখে নিই রাইবোসটা কি। এইটা হলো রাইবোসের ফিশার প্রজেকশন বা ফিশার রিপ্রেজেন্টেশন। এটা হলো রাইবোস। 1 2 3 4 5 5 কার্বন একটা মনোস্যাকারাইড, এটা হলো কার্বোহাইড্রেট। এটা হলো রাইবোস। রাইবোসের 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল বা অ্যালকোহলের গ্রুপের যে রিয়াকশনটা দেখালাম, অ্যালডিহাইডের সাথে 5 নম্বর কার্বনে অ্যালকোহলের গ্রুপের মধ্যে রিয়াকশন হয়ে হেমি অ্যাসিটাইল ফর্মেশন হবে। এটাকে বলে হেমি অ্যাসিটাইল ফর্মেশন, যেটা তোমাকে কিছুক্ষণ আগে রিয়াকশনে দেখালাম। তো এই হেমি অ্যাসিটাইল ফর্মেশনটাকে আমরা আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই রিপ্রেজেন্টেশনটাকে বলে হাওয়ার্থ রিপ্রেজেন্টেশন। হাওয়ার্থ রিপ্রেজেন্টেশন। তো আগে দেখেছিলাম এটা 5 কার্বন স্ট্রাকচার ছিল, কিন্তু এটা রিং ফর্ম করেন 4 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের। ঠিক আছে, এটা হলো 4 নম্বর কার্বন। এটা হলো রাইবোসের 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন না। ঠিক আছে, এটা হচ্ছে 5 কার্বন একটা স্ট্রাকচার, এটা হলো 4 নম্বর কার্বন। তো 4 নম্বর কার্বনের সাথে একটি রিং স্ট্রাকচার গঠন করে। রিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4খানা কার্বন আছে এবং রিংয়ের বাইরে হচ্ছে একটা কার্বন থাকে। তো এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, রিংয়ের মধ্যে 4খানা কার্বন এবং রিংয়ের বাইরে 5 নম্বর কার্বনটা। এই যে রিংয়ের মধ্যে 1 2 3 4, 4টে কার্বন, রিংয়ের বাইরে 5 নম্বর কার্বন। তো এটাই হলো রাইবোসের স্ট্রাকচার। তো রাইবোসের স্ট্রাকচারটা কোত্থেকে এসেছে তোমরা জানতে পারলে। তো বইতে সবসময় লেখা থাকে এরকম একটা স্ট্রাকচার। তো এই রাইবোসের স্ট্রাকচারটা কোত্থেকে আসলে তোমরা জানতে পারলে। ঠিক আছে, তো রাইবোসের ফর্মুলা কি হবে? C5H10O5। তো কার্বন নাম্বার, হাইড্রোজেন নাম্বার আর অক্সিজেন নাম্বারগুলো তোমরা যদি জানতে গুনে দেখো তাহলে এরকম ফর্মুলা আসবে। এবার ডিঅক্সি রাইবোস মানে কি? ডি মানে হচ্ছে অ্যাবসেন্স, অক্সি মানে অক্সিজেন। এই অ্যাবসেন্স অফ অক্সিজেনকেই ডিঅক্সি বলে। ঠিক আছে, ডিঅক্সি রাইবোস মানে রাইবোসের মধ্যে যখন অক্সিজেনের থাকবে না, অ্যাবসেন্স থাকবে, সেটাকে বলে ডিঅক্সি রাইবোস। দেখবে ডিঅক্সি রাইবোসে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না, তো এটাকে বলে ডিঅক্সি রাইবোস। তো এইটার উপর একটা হাইপোথেসিস আছে যে পৃথিবীতে প্রথম ডিএনএর আগে আরএনএ তৈরি হয়। ঠিক আছে, ডিঅক্সি রাইবোসের আগে রাইবোস থাকে, আর রাইবোস হচ্ছে আরএনএ থাকে, আরএনএতে থাকে ডিঅক্সি রাইবোস হচ্ছে ডিএনএ থাকে। তো পৃথিবীতে বিজ্ঞানীরা বলে ডিএনএ আগে আরএনএ তৈরি হয়, কিন্তু আরএনএ খুবই আনস্টেবল। এই যে এই 2 নম্বর কার্বনে অক্সিজেনের প্রেজেন্সের জন্য এটা একটা বৈশিষ্ট্য থাকে, সেটার নাম হচ্ছে অটো ক্যাটালিটিক প্রপার্টি। সেটার জন্য এটা নিজেদের মধ্যে রিয়াকশন করে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ডিএনএ কয়েক হাজার বছর স্টেবল থাকতে পারে। এই জন্য আরএনএ থেকে ডিএনএ অনেক বেশি স্টেবল, তাই জন্য বলা হয় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে। তো এটা যখন ইভলিউশন পড়াবো তখন তোমাদেরকে জানাবো। তো এরকম একটা বক্তব্য আছে। তো তোমরা জানতে পারলে যে পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোস কোথা থেকে আসে। এবার জেনে নিই ফসফরিক অ্যাসিড সম্বন্ধে। এটা হলো ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। ঠিক আছে, H3PO4 স্ট্রাকচারটা কিছু এরকম থাকে। H3PO4 মাঝে মাঝে এরকম ফর্মে থাকে। তো আমরা দেখতেই পাচ্ছি হাইড্রোজেনগুলো বেরিয়ে যায় এবং লাস্টে একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে একটা, এটা মেনলি দুটো নিউক্লিওটাইডের মধ্যে যুক্ত করে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে। এবং ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অনেকে বলে ডিএনএ অ্যাসিডিক কেন? ডিএনএ অ্যাসিডিক কারণ ডিএনএতে ফসফরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে ওয়াই ডিএনএ অ্যাসিড ইজ, বিকজ ডিউ টু প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড ফসফেট গ্রুপ। কেন? এই যে নেগেটিভ চার্জ এটাই ডিএনএকে অ্যাসিডিক করে। ওকে, তো দেখতে পারলাম যে 1 নম্বর কম্পোনেন্ট হলো পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোস। 2 নম্বর কম্পোনেন্ট হলো ফসফরিক অ্যাসিড। 3 নম্বর কম্পোনেন্ট হেটেরোডক্স সাইক্লিক নাইট্রোজেনাস বেস। ব্যাপারটা কি জেনে নিই। নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস মানে নাইট্রোজেন বেস। ঠিক আছে, নাইট্রোজেন বেস প্রধানত 2 প্রকার, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন এর স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়। পিউরিনের স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ যে ডিসপ্লেতে কীরকম হয়। পিউরিনের স্ট্রাকচারটা কিছু এরকম হয়। ঠিক আছে, এটা ডবল রিং স্ট্রাকচার, এখানে একটা পাইরানোজ রিং, এটা হচ্ছে ফিউরানোজ রিং। তো এরকম একটা স্ট্রাকচার। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল রিং স্ট্রাকচার, পাইরিমিডিন। ঠিক আছে, পিউরিন 2 রকমের, অ্যাডিনিন গুয়ামিন, পাইরিমিডিন 3 রকমের, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। ঠিক আছে, তো এরকম হয়। তো মলিকুলার লেভেলে এই 3টে কম্পোনেন্ট, ঠিক আছে,
পেন্টোজ সুগার, হেটেরোসাইক্লিক নাইট্রোজেনাস বেস আর ফসফরিক অ্যাসিড কী করে যুক্ত থাকে চলো দেখিনি। মলিকিউলার লেভেলে একটা পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, এই যে হাইড্রক্সিল গ্রুপের সাথে নাইট্রোজেন বেসের হাইড্রোজেনটা, ঠিক আছে, নাইট্রোজেন বেসের নাইট্রোজেন এই হাইড্রোজেনটা, ঠিক আছে। তো পেন্টোজ সুগারে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, আর 5 নম্বর কার্বন, এই যে 1 2 3 4 5 নম্বর কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, ঠিক আছে। তো পরীক্ষায় কোশ্চেন আছে কোন কার্বনের সাথে কি যুক্ত থাকে, পেন্টোজ সুগারে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস আর 5 নম্বর কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, ঠিক আছে। তো যুক্ত হয়ে স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা তৈরি হয় এটাই হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, ডিএনএ মনোমার। তো পরীক্ষায় যদি কখনো কোয়েশ্চেন যায় ড্র দ্য স্ট্রাকচার অফ মনোমার অফ ডিএনএ, তো এরকম একটা এই স্ট্রাকচারটা তোমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে। 3টে কম্পোনেন্ট কী করে যুক্ত থাকে, আর এই স্ট্রাকচারটাই এই মনোমারগুলি একে অপরের সাথে বারবার অ্যাটাচ হয়ে একটা পলিমার তৈরি করে, যেটা হলো ডিএনএ। তো জেনে নিই কী করে তৈরি করে এই ডিএনএটা। এই যে ঠিক আগের স্ট্রাকচারে আমরা দেখেছি যে কিছুটা এরকম, এই একটা পেন্টোজ সুগার, আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর এটা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তো এই একটা পেন্টোজ সুগার, এটাও একটা পেন্টোজ সুগার, দুটো পেন্টোজ সুগার পরস্পরের সাথে একটা ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, এই বন্ডটাকেই তোমরা জানো ফসফোডাইএস্টার বন্ড নামে, ঠিক আছে। এই বন্ডটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। এই ফসফরিক অ্যাসিডের সাথে দুটো পেন্টোজ সুগারের যুক্ত হওয়াকে, ঠিক আছে। তো পরের পেন্টোজ সুগারটা দেখতে পারি, তার সাথে একটা পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বনের সাথে আরেকটা পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন যুক্ত থাকে, ঠিক আছে। একটা পেন্টোজ সুগারে 3 নম্বর কার্বনের সাথে আরেকটা পেন্টোজ সুগারে 5 নম্বর কার্বন যুক্ত থাকে, এরকম করে পরস্পর যুক্ত হতে থাকে, ঠিক আছে। তো ডিএনএতে দ্বিতন্ত্রী হয়, মানে দুটো তন্ত্রী থাকে ডিএনএতে, ডাবল স্ট্র্যান্ডেড। তো এবার ওয়াটসন অ্যান্ড ক্রিকের স্ট্রাকচার মতে এই ডিএনএ স্ট্রাকচারটা অ্যান্টি প্যারালাল হয়। যদি এটা দেখতে পাচ্ছি এই ডিএনএর সবার প্রথম ডিএনএ 3 নম্বর কার্বনটা খালি, এই জন্য এটা এই দিকটাকে বলে 3', আর সবচেয়ে শেষ নিউক্লিওটাইডের যে পেন্টোজ সুগারটা আছে সেই সুগারে 5 নম্বর কার্বনটা খালি, এই জন্য এটাকে বলি 5', ঠিক আছে। তো এই যে স্ট্র্যান্ড ডবল স্ট্র্যান্ডেড, তো একটা ডিএনএ দুটো স্ট্র্যান্ড থাকে, তার পাশে আরেকটা স্ট্র্যান্ড থাকবে, এটা হলো তার উল্টো হবে, ঠিক আছে। এই যে স্ট্র্যান্ডটা থাকবে এর পাশের স্ট্র্যান্ডটা ঠিক এর অপোজিট হবে। তো তোমরা যখন লিখবে খাতাটাকে না উল্টো করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে লিখতে, খাতাটাকে ঘুরিয়ে নেবে। তো এই জন্য এটাকে বলে অ্যান্টি প্যারালাল ডিএনএ, সেটা পরে বলছি ওয়াটসন অ্যান্ড ক্রিকের বৈশিষ্ট্যগুলো। এবং দুটো স্ট্র্যান্ড পরস্পরের সাথে যে নাইট্রোজেন বেস থাকে তারা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড করে, এর মাধ্যমে দুটো স্ট্র্যান্ড যুক্ত থাকে, ঠিক আছে। তো তারা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে দুটো স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে। তো দূর থেকে দেখলে ডিএনএটাকে কিছুটা এরকম লাগে, ডবল হেলিক্স, মানে দুটো সুতো যখন একে অপরের সাথে পেঁচিয়ে যায় তখন যেমন লাগে ঠিক সেম এরকম লাগবে ডিএনএটাকে, দূর থেকে ডবল স্ট্র্যান্ডের ডিএনএটাকে, ঠিক আছে। তো জেনে নিই আগে ওয়াটসন অ্যান্ড ক্রিক স্ট্রাকচারটা দিয়েছিল, এবং এই যে স্ট্রাকচারটা আছে না ওয়াটসন অ্যান্ড ক্রিক, এই স্ট্রাকচারটা হলো বিডিএনএ, ঠিক আছে। ডিএনএ বিভিন্ন প্রকারে হয় জানছি, এই ডিএনএটাকে বলে বিডিএনএ। ওয়াটসন অ্যান্ড ক্রিক কী বলেছিলেন, ওয়াটসন অ্যান্ড ক্রিক বলেছিলেন 2 strands আর প্রেজেন্ট, একটা ডিএনএতে দুটো স্ট্র্যান্ড প্রেজেন্ট থাকবে, ইচ স্ট্র্যান্ড ইজ মেড আপ অফ চেন অফ নিউক্লিওটাইড, প্রতিটা স্ট্র্যান্ড নিউক্লিওটাইডের তৈরি। 2 strands আর অ্যান্টি প্যারালাল, এই দেখলাম একটা স্ট্র্যান্ড যদি 3' to 5' হয়, আর একটা স্ট্র্যান্ড হবে 5' to 3', অ্যান্টি প্যারালাল, ঠিক অপোজিট হবে। পিউরিনস পেয়ার উইথ পাইরিমিডিন, আমরা এটা দেখতেই পাই, একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথেই পেয়ার করবে, ঠিক আছে। তো হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে, আর এই যে দিস ইজ হাইড্রোজেন বন্ড, আর এখানে একটা অ্যাডিনিন একটা থায়ামিনের সাথে ডবল বন্ড, একটা গুয়ামিন আর সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড করবে। ডায়ামিটার মানে দুটো, এই যে ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মধ্যে এই যে দূরত্বটা হলো 20 অ্যাংস্ট্রম বা 2.0 ন্যানোমিটার। আমরা
এখন মেনলি ন্যানোমিটারই ধরবো, কেন অ্যাংস্ট্রমটা বেশি ধরা হয় না, কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক অ্যাংস্ট্রমেই ভ্যালুগুলো দিয়েছিলেন, কিন্তু প্রধানত এখন ন্যানোমিটারটা বেশি চলে। লেন্থ অফ দ্য টার্ন ইজ 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, মানে একটা 360 টার্নে, মানে এখান থেকে এত দূর, এটা 360 প্রপার টার্নে যে দৈর্ঘ্য, এই যে এখান থেকে এই টার্নটার যে দৈর্ঘ্য সেটা হলো 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। আর একটা কমপ্লিট টার্নে 10 বেস পেয়ার থাকে, মানে 10টা নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে। 10 বেস পেয়ার্স আর প্রেজেন্ট ইন ওয়ান কমপ্লিট টার্ন, ঠিক আছে, 10টা নিউক্লিওটাইড থাকবে। তিনি সেটাকে বেস পেয়ার হিসেবে বলেছিলেন, একটা নিউক্লিওটাইডে একটা বেস পেয়ারই থাকে। এটা ডিফারেন্স ডিস্টেন্স বিটুইন টু কনজিগেটিভ বেস পেয়ার ইন ইজ 3.4 অ্যাংস্ট্রম। এইটা দেখো, এই যে দুটো যে কনজিগেটিভ, মানে এখানে যে দুটো নাইট্রোজেন বেস যে হাইড্রোজেন বন্ডিং করেছে, এগুলো তো হাইড্রোজেন বন্ডিং দেখায়। এই দুটো হাইড্রোজেন বন্ডিংয়ের মধ্যে যে দূরত্ব লেন্থ সেটা হলো 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 3.4 অ্যাংস্ট্রম। তো দেখতেই পেলাম যে এক্স্যাক্টলি কীরকম হয়, তোমরা এটা লিখে দিও। তো এবার জানবো চারগাপস রুল সম্বন্ধে। বিজ্ঞানী চারগাপ বলেছিলেন, ইন এ ডিএনএ অ্যাডেনিন আর থাইমিন আর প্রেজেন্ট ইন ইকুয়াল নাম্বার, মানে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো থাইমিন থাকবে, এবং যতগুলো গুয়ামিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে। হি অলসো সেড ইন ডিএনএ নাম্বার অফ পিউরিন আর পাইরিমিডিন ইজ অলসো সেম, মানে নাম্বার অফ পিউরিন এবং নাম্বার অফ পাইরিমিডিন ইকুয়ালস হবে, মানে দুটো সেম নাম্বারে থাকবে, ঠিক আছে। এটা জানি আমরা কেন থাকে, যদি অ্যাডেনিনের সাথে থাইমিনই করে তো অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলো থাকবে, সাইটোসিনের সাথে যদি গুয়ামিনি বন্ড করে সাইটোসিন যতগুলো থাকবে গুয়ামিনি ততগুলো থাকবে। চারগাপসের একটা ডেভিয়েশন আছে তার রুলের। চারগাপস রুল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো চারগাপ রুল অনলি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএর জন্য অ্যাপ্লিকেবল, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএর জন্য অ্যাপ্লিকেবল না। এটা খুব ইম্পর্টেন্ট। তো টাইপস অফ ডিএনএ সম্বন্ধে আগে আমরা জেনে নিই। টাইপস অফ ডিএনএ অন দ্য বেসিস অফ ফাংশন, দুই রকমের ডিএনএ হয়, ট্রফিক ডিএনএ, জেনিক ডিএনএ। ট্রফিক ডিএনএ সব রকম অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে এক্সেপ্ট রিপ্রোডাকশন। জেনিক ডিএনএ রিপ্রোডাকশন পারফর্ম করতে পারে। একটা খুব পপুলার এক্সাম্পল হলো প্যারামেশিয়াম। প্যারামেশিয়ামের ক্ষেত্রে দু ধরনের ডিএনএ দেখা যায়, একটা ম্যাক্রো ডিএনএ, একটা মাইক্রো ডিএনএ, মানে একটা বড় ডিএনএ, ছোটো ডিএনএ। বড় ডিএনএটা হলো ট্রফিক ডিএনএ এবং ছোটো ডিএনএটা হলো জেনেটিক ডিএনএ, ঠিক আছে। তো হায়ার অর্গানিজমের ক্ষেত্রে এরকম করে ডিস্টিংগুইশ করা হয় না, কিন্তু এটা খুব পপুলার একটা ডিফারেন্সিয়েশন। অন দ্য বেসিস অফ নাম্বার অফ বেস পেয়ার্স পার টার্ন আর কয়েলিংয়ের ওপরে আমরা ডিএনএকে 5 ভাগে ভাগ করতে পারি, এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ, ই ডিএনএ। নাম্বার অফ বেস পেয়ার পার টার্নে এখানে 11খানা, এখানে 10খানা, 9.38, এখানে 12খানা, ঠিক আছে, নাম্বার অফ বেস পেয়ার পার টার্ন। তো আমরা দেখেইছি এর আগে যে বি ডিএনএ, আমরা মেনলি বিএনএ নিয়ে কথা বলছি, তো বি ডিএনএতে জানি এতগুলো টার্ন থাকে। কয়েলিং হলো সবকটাই রাইট হ্যান্ডেড দেখতে পাচ্ছি এক্সেপ্ট জেডটা হলো লেফট হ্যান্ডেড, মানে কয়েলিং মানে ঘোরানো, পেঁচানো। এটা কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝছো? সবকটাই রাইট হ্যান্ডেড, খালি জেডটা লেফট হ্যান্ডেড। তো এখানে সি আর ডি ডিএনএ খুব একটা পপুলার না, আমরা মেনলি এ বি জেড নিয়ে পড়ি। তো এ বি জেড সম্বন্ধে আরেকটু এক্সট্রা ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই। এই যে পিচ লেন্থে তোমরা দেখলে কিছুক্ষণ আগে কতটা লম্বা, কয়েলিং দেখলে ডায়ামিটারটা একটু দেখে নাও, ঠিক আছে, যে দুটো স্ট্যান্ডের মধ্যে কতটা দূরত্ব, কতগুলো দূরত্ব দেখতেই পারলে, আর নিউক্লিওটাইড পার্ট দেখতেই পাচ্ছ। পিচ লেন্থটাও দেখে নাও যে একটা কমপ্লিট টার্নের কতটা কতটা লেন্থ একটা কমপ্লিট টার্নের জন্য। এটা বি ডিএনএ তো দেখলে, এ ডিএনএ আর জেড ডিএনএটা 2.86 ন্যানোমিটার, 4.4 ন্যানোমিটার, তো দেখেই নিলে। এবার কিছু টার্ম সম্বন্ধে আমরা জানবো। প্রথম টার্ম হলো প্যালিন্ড্রোম সিকোয়েন্স। এ সিকোয়েন্স অফ ডিএনএ দ্যাট রিডস দ্য সেম whether read from 5' to 3' and from 3' to 5' direction is a palindrome sequence, or it is a sequence in DNA or RNA molecule where in reading in a certain direction on one strand matches the sequence reading in the same direction on the complementary strand, ঠিক আছে। তো প্যালিন্ড্রোম সিকোয়েন্সটা এক্স্যাক্টলি কী? যদি আমরা বেস পেয়ার দেখতে চাই ডিএনএ, যদি একটা স্ট্যান্ডের বেস পেয়ার যা হবে তা উল্টো স্ট্যান্ডের বেস পেয়ারটা, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ডিএনএ, ঠিক আছে,
একটা ডিএনএ বেস পেয়ারের যা সিকোয়েন্স হবে তার কমপ্লিমেন্টারি ডিএনএ বেস পেয়ারের সিকোয়েন্সটা যদি আমরা উল্টো দিক দিয়ে গুনতে শুরু করি তাহলে দেখবো সেম হবে। এখানে যদি আমরা যে দিক দিয়ে গুনতে শুরু করবো AATT CGAATT, ঠিক এইটা তার কমপ্লিমেন্টারি ডিএনএটা যদি বেস পেয়ারটা গুনতে শুরু করে AATT CGAATT দেখবে সেম আসবে। এই সিকোয়েন্সটাকে বলে প্যালিন্ড্রোম সিকোয়েন্স। তো তোমরা এখন বায়োটেকনোলজি পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। প্যালিন্ড্রোম সিকোয়েন্স আর দ্য সাইটস ফর অ্যাকশন অফ রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম যেটা আছে বায়োটেকনোলজি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ার সময় তোমাদেরকে বলবো যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইমগুলো প্যালিন্ড্রোম সিকোয়েন্সেই অ্যাটাক করে। ওকে, তো ডিন্যাচুরেশন অফ ডিএনএ। তো ডিএনএকে যদি আমরা খুব হাই পিএইচ বা হাই টেম্পারেচার দিই তো ডিএনএর যে স্ট্র্যান্ড আছে এই দুটো আলাদা হয়ে যায়, ঠিক আছে। একটু টেম্পারেচার দিলে বা পিএইচ পাল্টালে আলাদা হয়ে যায়, এটাকে বলে ডিন্যাচুরেশন। আবার যদি টেম্পারেচারটা কমিয়ে আনি বা আগের পিএইচে ফিরিয়ে আনি তো ডিএনএর যে স্ট্র্যান্ড দুটো আলাদা হয়ে গেছিলো সেগুলো আবার আগের মতন হয়ে যায়, এটাকে বলে রিন্যাচুরেশন, ঠিক আছে। তো এটা বেশিক্ষণের জন্য ডিন্যাচুরেশন থাকলে ডিএনএগুলো নষ্ট হয়ে যায়। হাইপারক্রোম্যাটিক ইফেক্ট। পিউরিন আর পাইরামিডিন ক্যান অ্যাবজর্ব ইউভি রেস, মানে যেসব নাইট্রোজেন বেস থাকে সেগুলো ইউভি রে আলট্রাভায়োলেট রে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। তো ইউভি রে অ্যাবজর্পশন ইজ ইনক্রিজড when the two single strands are being separated either by heating or by addition of denaturants or by increasing of pH level, ঠিক আছে। মানে এই যে আমরা যদি এখানে দুটো ডিএনএ কল্পনা করি, এই ডিএনএটাকে যদি আমরা ডিনেচার করে দিই মানে দুটো স্ট্র্যান্ড আলাদা করে দিই তো এই ডিএনএটা যে ইউভি রে শোষণ করতে পারে এটা ডিনেচারের পর আফটার ডিনেচারেশন এটা আরও বেশি ইউভি রে শোষণ করতে পারে, তাই এটাকেই বলে হাইপারক্রোম্যাটিক ইফেক্ট, ক্রোম্যাটিক ইফেক্ট, হাইপারক্রোম্যাটিক ইফেক্ট, ঠিক আছে। তো অপোজিট ওয়েন ডিএনএ স্ট্র্যান্ডস আর বিং রিন্যাচুরেট দেন দ্য অ্যাবজর্পশন ইজ ডিক্রিজ, ইট ইজ কল্ড হাইপোক্রোম্যাটিক ইফেক্ট। আবার যদি আমরা এই ডিএনএটাকে রিনেচার করে আবার ডবল স্ট্যান্ডার্ডে ফিরিয়ে আনি তখন দেখবো অবভিয়াসলি যে ইউভি রে শোষণটা কমে যাচ্ছে। এই গ্রাফটা কিছুটা এরকম হবে, ঠিক আছে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখেন বেশি শোষণ করছে আর ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ কম শোষণ করছে। ওয়েভলেন্থ ভার্সেস অ্যাবজর্পশনের যে গ্রাফটা, ওয়েভলেন্থ মানে ইউভি রে ওয়েভলেন্থ, ঠিক আছে, ইউভি রে ওয়েভলেন্থ যেটাকে আমরা ল্যামডা দিয়ে করি, ল্যামডা দিয়ে নর্মালি এটাকে করা হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ডিএনএ গঠন। তো ডিএনএ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তার জন্য একটি স্মাইলি, এই যে একটা নাক। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি তোমাদের সব বেসিক ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ।